আমাকে মস্তান মনে হয়? আমাকে ভোটে জিততেই হবে। বেহালা পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতেই হবে। আর শোভনদা বোকা ছিল না এটুকু শিওর, তাহলে এত মেয়র টেয়র হয়ে যেত না। আমি যদি মস্তানি করতাম তো বেহালা পূর্বে 5 বছর গন্ডগোল দাঙ্গা করে, ও রাজনীতি করতে গেলে একটু কেস টেস খেতে হয়, সে নিয়ে ভয় পাই না, আর এর কোনো প্রভাব পড়বেই না। এই প্রথম কি খেলেন কে? মানে রাজনীতি করতে গিয়ে প্রথম খেলাম। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। প্রচারের ব্যস্ত তিনি, সকাল বিকেল সন্ধ্যা সারাক্ষণ মানে প্রচার করছেন, জনসংযোগ করছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। তার মাঝখানে আমাদের মুখোমুখি। দিদি, এতগুলো শিডিউল কীভাবে সামলাচ্ছেন? দেখুন, একটা কথা বলি, যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছু করা যায়, ইচ্ছে যদি না থাকে তাহলে আপনি যত চেষ্টাই করবেন কিছু করতে পারবেন না। আমাকে ভোটে জিততেই হবে। বেহালা পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতেই হবে। গত 5 বছর বেহালা পূর্বে কাজ করেছি, কখনো কোনো সমস্যা হয়নি। কেউ কখনো বলেনি যে ওখানে আমি যাওয়ার পর অশান্তি বেড়েছে, ওখানে কোনো সমস্যা তৈরি হয়েছে। বরং বেহালা পূর্বে যাওয়ার পর যারা ওখানে ধরুন একটু গণ্ডগোল করার চেষ্টা করেছে বা গুন্ডামি মস্তানি করার চেষ্টা করেছে, আমি তাদেরকে কিন্তু দমিয়ে দিয়ে এসেছি। তো বেহালা পশ্চিমে মমতাদি ভরসা করে পাঠিয়েছে, নিশ্চয়ই উনি বুঝেছেন যে রত্নাকে দিলে রত্না পারবে। তাই আমি চাইছি বেহালা পশ্চিম পুরো চষে বেরিয়ে এই মমতাদিকে সিটটা উপহার দিতে। বেশ প্রচার করছেন সারাদিন, উৎসটা কি, মানে সত্যি কথাতে পারছেন কি, খাওয়া দাওয়া করছেন? দেখুন, আমি সত্যি বলছি, এটা মানে কোনো মিথ্যে কথা না। আমি প্রচার করার জন্য আলাদা কিচ্ছু নয়, ওআরএস, ডাবের জল, এই জল আমি কিচ্ছু খাই না। আমি অন্যান্য মানে যে ভোটের সময়ও যেরকম জীবনযাত্রা আমার, সকালে ব্রেকফাস্ট ওই রুটি আলুর তরকারি বা মুড়ি আলুর তরকারি বা যা হয় তার সঙ্গে একটু ছানা ফল টল যেরকম খাই, এখনও করে এসে তাই খাই। দুপুরবেলায় আমি কোনোদিনও বাইরের খাবার খাই না, হোটেলের খাবার আমার পছন্দ নয়। বাড়ির পাতলা মাছের ঝোল, ভাত, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, ডাল, ভাজা, এটাই খাই। আবার রাত্রিবেলায় কখনো রুটি কখনো ভাত, ঘরের খাবার। আমি প্রার্থী, প্রচণ্ড পরিশ্রম করছি, তাই আমি একদম পুষ্টিকর খাবার খাচ্ছি, ওআরএস নিচ্ছি, এগুলো কোনো কিছুই করছি না, একদম নর্মাল। আপনার লাকি নাম্বার কত? আমি বলতে পারবো না, আমি না নিউমেরোলজি নিয়ে অত ঘাঁটিনি, অত জানি না। ভগবান আমাকে ওপর থেকে আশীর্বাদ দিয়ে 7 নম্বর দিয়ে পাঠিয়েছে, কারণ আমার 16 এপ্রিল জন্ম, তো 16 মানে 7, 7 নম্বর হয়তো আমার লাকি নাম্বার, কারণ ভগবান ওই দিনই আমায় পাঠিয়েছে পৃথিবীতে। আপনার ইভিএমে 4 নম্বরে বোতাম, সেই জন্য জিজ্ঞেস করলাম। তাতে কোনো অসুবিধা নেই, 4, 3, 2, 1 যাই হবে, মানুষ ভোট দেবে, মানুষ তো 4 নম্বরে টিপবে গিয়ে। অতএব 4 নম্বর বলেই ভয়ের কিছু, 3 নম্বর হলে খুব ভালো হতো, 1 নম্বর হলে আরও ভালো হতো, এরকম কোনো ব্যাপার নেই। 4 নম্বর মানুষ আমার নামের অনুযায়ী, নিউমোলজি অনুযায়ী, যেমন প্রথমেই মনে হয় একজন কি আশিস কিছু আছে এসইউসিএর, তারপরে মনে হয় ইন্দ্রনীল খা, তারপরে নিয়ার, তারপরেই আমি। আমার নামের এই স্পেলিং অনুযায়ী এটা এসছে। ওইসব নিয়ে আমি ভাবি না, এগুলো, এই কুসংস্কারগুলো আমি মানি না। বেশ, আপনি ইন্দ্রজিৎ খান নামটা বললেন, প্রার্থী হিসেবে না ব্যক্তিগত হিসেবে কেমন মানুষ ইন্দ্রজিৎ? চিনি না, চিনতামই না, আমি জানতামই না উনি কে। দাঁড়ানোর পর জিজ্ঞাসা করেছিলাম উনি কে, কোথায় থাকে, তখন বলেছিল সিএমআরআইতে ডাক্তার, অঙ্কোলজিস্ট। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। উনি ক্যান্সার বিশেষজ্ঞ। উনি বলছেন যে বেহালার যে ক্যান্সার পার্থ চট্টোপাধ্যায় ধরিয়েছিলেন সেটা দূর করতে হবে, সেই সঙ্গে বাংলার যে ক্যান্সার বিজেপি দূর করবে। বাংলার ক্যান্সার কে? 15 বছর বাংলার মানুষ, তা ওরা যাকে ক্যান্সার বলছে, 15 বছর তাকেই মানুষ আশীর্বাদ দিয়ে এখানে রেখেছে। তাহলে বুঝতে পারছেন, আজকে শুধু বেঙ্গল জয় করার জন্য ওরা যেভাবে নেমেছে, সাজোয়া গাড়ি, ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে মনে হয় ঘর ভাড়াটারাও নিয়েছে, হয়তো করে রয়ে গেছে, এখান থেকে ভোট পরিচালনা করছে। তো আমার বক্তব্য যে যদি সত্যি মমতাদি ক্যান্সার হয়, তো 2 দিন পরেই তো ক্যান্সার রোগী মারা যায়, তো তাকে মারার জন্য এত কষ্ট করার কি দরকার? চুপ করে বসে থাকবো, এমনি সে রোগে মরে যাবে। তার মানে তিনি ক্যান্সার নন, তিনি মানুষকে আশীর্বাদ দিয়ে এখানে ভালোভাবে রেখেছে, তাই তাকে হটিয়ে এই ক্যান্সারগুলো আবার ঢুকবে মানুষের শরীরে বলে আজকে এত প্রস্তুতি নিয়েছে, কিন্তু তাতে কিচ্ছু লাভ হবে না।
আপনাকে আমি বলছি, যদি 230টার একটা কম সিট তৃণমূল পায়, আপনি আবার আমার ইন্টারভিউতে এসে বলবেন যে দিদি আপনি তো বললেন 230টা হবে, একটা কম পাবে না, বাড়বে বই কি। তৃণমূল বারবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি ক্ষমতা এলে বাঙালি মাছ এগুলো খেতে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। রুদ্রনীল খান একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি দুবেলাই মাছ খান এবং ভোটে জেতার পর আরও বেশি করে খাবেন। ইন্দ্রনীল খা বাঙালি, ইন্দ্রনীল খা তো নন বেঙ্গলি না। আমরা বাঙালিরা যেমন মাছের ঝোল ভাত খেয়ে বড় হয়েছি, ইন্দ্রনীল খাও মাছের ঝোল ভাত খেয়ে বড় হয়েছে। ওনার জন্য তো সেটা নির্ভর করছে না। এখানে যারা শাসন চালাবে, এখানে কি হবে, যদি বিজেপি আসে, বিজেপিতে যারা জিতলো চালাবে তাদের তো নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই যে বিহারে ভোট হলো, নীতিশ কুমারকে জোট করে ওরা ভোট করলো, যেহেতু ওরা বেশি সিট পেল, কথা দিয়েছিল নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে, সেটা দেখার জন্য মুখ্যমন্ত্রী করে 2-3 মাস চালানোর পরেই নীতিশ কুমারকে দিল্লি পাঠিয়ে দিল রাজ্যসভায়। ওখানে ওদের বিজেপির যে সম্রাট চৌধুরী বা এরকম কাউকে বসিয়ে দিল। আমাদের এখানেও সেম হবে, দেখাবে হয়তো সুকান্ত মজুমদার, শুভেন্দু, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, কেউ একটা হলো, 2 মাস পরে তাকে রাজ্যসভায় পাঠিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের মন মতো এখানে বসাবে। তখন আর মাছটা ইন্দ্রনীল খা ইচ্ছা করলেও খেতে পারবে না। বলেছে ওই ওখানে বলেছে না, ওপেন বাজারে বিহারে ওপেন বাজারে মাছ মাংস কেটে বিক্রি হবে না। এখানেও যখন তাই হবে, ইন্দ্রনীল খাকেও লুকিয়ে লুকিয়ে কালো বাজার থেকে চুরি করে এনেই মাছটা খেতে হবে। ওনার কথার উপর বিজেপি চলবে না। আপনি কিন্তু অনেক বড় একটা কথা বললেন, তাহলে কি মানে বিজেপি শুভেন্দুকে বোকা বানাচ্ছে বলছেন? শুভেন্দুকে বোকা বানাচ্ছে বিজেপি, কথা মুখ্যমন্ত্রী। বিজেপি যে রাজ্যে গেছে, আজকে প্রায় ভারতবর্ষের 12-13টা রাজ্য ওরা আছে, যে রাজ্যে গেছে, শুভেন্দু কেন, শুভেন্দুর থেকে বড় বড় নেতাদেরও বোকা বানিয়েই ঢুকেছে ওখানে। আর আজকে ওখানকার মানুষ আমাদেরকে রিলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ওখান থেকে মানুষ জানাচ্ছে যে আমরা ঠকেছি বাঙালি, আপনাদেরকে বলছি আপনারা কোনোভাবেই ভাজপাকে ভোট দেবেন না। ওরা আমাদেরকে এখন থেকে সাবধান করছে। অনেক রিল দেখবেন আপনি, দিল্লির মহিলারা বলছে যে আমাদের 2,500 টাকা দেবে বলে আজকে প্রায় 1.5 বছর হতে চললো বা 2 বছর হতে চললো, আমরা এখনও 2,500 টাকা পাইনি। তাই বাঙালিকে আমরা বলছি কোনোভাবেই ভাজপাকে বিশ্বাস করবেন না। ওরা সব রাজ্যে লোভ দেখিয়ে, উড়িষ্যায় সুভদ্রা যোজনার নামে 5,000 টাকা, বিহারে 10,000 টাকা করে ঢুকিয়ে এখন বলছে ফেরত দাও, তারপরে মহারাষ্ট্রে করেছে লাডলি বেহেনা, একটা প্রকল্প ওরা চালাতে পেরেছে বা দিয়েছে। মমতা দি 105খানা প্রকল্প দিচ্ছে, ভোটের সময় না, 5 বছর ধরে দিয়ে আসছে মমতা দি, 15 বছর ধরে দিয়ে আসছে। অতএব যে যতই চেষ্টা করুক, যাই করুক, বাংলার মানুষ, বাঙালির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখে। বিজেপি বলছে ওরা ক্ষমতায় আসলে মহিলাদের বাস ফ্রি করে দেবে। অনেক কিছুই ফ্রি করবে, অনেক কিছু ফ্রি করবে, এমন ফ্রি করবে যে ঘর থেকে আর রাস্তায় বেরোতে পারবো না। আমরা যারা বাংলায় মহিলারা, আমরা এতটাই সুরক্ষিত, রাত্রি 12টা-1টায় ঘরে ঢুকলেও আমাদের বাড়ির লোক চিন্তা করে না যে মহিলা বাইরে আছে, কেন এলো না। বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, দিল্লিতে যান, সেখানকার মা বাবারা 6টার পরে যদি মেয়েরা না ঢোকে চিন্তায় পড়ে যায় কোথায় গেল। আমাদের বাংলায় মেয়েরা এতটাই সুরক্ষিত যে ওনাদের বাস ভাড়া যদি ওনারা করেন, মানে ফ্রিও করে দেন, তাতেও মানুষ সেই সময় সন্ধ্যে 6টার পর বেরোতে পারবে না। আমাদের বাস ভাড়া দিয়েও মমতা দি আমাদেরকে এত কিছু দেয় যে ওই বাস ভাড়ার জন্য কেউ ওনাদেরকে বাস ভাড়া ফ্রি করবে বলে ওনাদেরকে ভোট দেবে না। আর বেসিক্যালি বিজেপির কথা কেউ বিশ্বাস করছেও না বাংলার মানুষ। ওরা অন্যান্য রাজ্যে যা করে এসছে ওদের কেউ বিশ্বাস করছে না। ইন্দ্রনীল খা বিজেপি প্রার্থী, উনি কিন্তু বিহালার যে প্রচারে উনি অ্যাকচুয়ালি যেটা ফোকাস করছে যে পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতিটা হয়েছে, শিক্ষক নিয়ে দুর্নীতি, ওটাকে উনি প্রচারে বেশি করে আনছে। ওটা কি আপনার মাইনাস পয়েন্ট হতে পারে? দেখুন, আমি এতদিন প্রচারে যাচ্ছি তো, আমি সে রোড মানে জিপে করে হাত নাড়তে নাড়তে চলে যাচ্ছি, আমি তো ছিলাম একটা নয়, আমি অনেক জায়গায় 125, 126, 127, 132 আমার ওয়ার্ড, সব জায়গাতেই আমি কিন্তু ডোর টু ডোর করেছি, অনেক ডোর টু ডোর করেছি। এবারে আগেরবার বেহালা পূর্বে আমাকে এত ডোর টু ডোর আমি করিনি। কোথাও মানুষ
আমাদের ড্রেনের সমস্যা, দিদি আমাদের রাস্তার সমস্যা, দিদি জলের ফোর্স একটু বাড়তে হবে, এইগুলো আমাকে ধরে বলেছে। কোথাও আজ পর্যন্ত একটা মানুষ, আপনাদের তো পার্থ চ্যাটার্জি এই করেছে, কেন আপনাকে ভোট দেবো, এই কথা এখন অবধি আমাকে কেউ বলেনি। কারণ মানুষ পার্থ চ্যাটার্জিকে দেখে তৃণমূলটা করতো না, মানুষ তৃণমূলটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, যার গায়ে এখন অবধি কালির ছিটানো কেউ দেয়নি। তাই যে মানুষটা বাংলার জন্য ভাবে, যে মানুষটা বাঙালির জন্য করে, মহিলাদের জন্য ভাবে, বাচ্চাদের পড়াশোনার জন্য ভাবে, যে মহিলা বাংলার মানুষের পেটে যাতে ভাত প্রত্যেক দিন পড়ে, তার জন্য 5 টাকার মা ক্যান্টিন চালায়, তার ওই দেখে আর পার্থদার ওই দুর্নীতি নিয়ে কেউ ভাবে না। কারণ পার্থদাজি দুর্নীতি করে, যদি করে থাকে উনি, এখনও তো প্রমাণিত নয়, যদি করে থাকেন উনি ওনার দায়িত্বে করেছেন। এবং মমতাদি ঠিক 7 দিনের মধ্যে তাকে কিন্তু দল থেকে বার করে দিয়েছে। তার সঙ্গে জেলে কেউ কখনো যোগাযোগ করেনি, জেল থেকে ফেরার পরেও তার সঙ্গে কোনো নেতা দেখা করতে যায়নি, বা তাকে দলের টিকিট দেওয়া হয়নি। অতএব আমি পার্থ চ্যাটার্জির ব্যাপারে আমাকে লোকে জিজ্ঞাসা করবেই বা কেন, আর আমি উত্তর দেবই বা কেন। আচ্ছা, ভোটে দাঁড়ানোর পর কি মোটে পার্থর সাথে কথা হয়েছে আপনার? না, পার্থর সঙ্গে আমার কোনো দিন, উনি জেলে যাওয়ার পর থেকে আমি কোনো দিনই কথা বলিনি, কোনো দিনই না। কারণ আমার প্রয়োজন পড়েনি, প্রয়োজন পড়লে তো একটা মানুষের কাছে যাব। আমি উনি জেলে যাওয়ার পরও ভাবিনি, জেল থেকে ফেরার পরও ভাবিনি, প্রার্থী পদ পাওয়ার পরও ওনার আশীর্বাদ নিতে যায়নি, উনিও আমায় ফোন করে কনগ্র্যাচুলেশনস জানায়নি, কিচ্ছু না। আর এই কিছু আগে মাছের কথা হচ্ছিল যে বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়ের গলার কাঁটাটাকে বাম নাকি বিজেপি? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে গলার কাটা কেউ না, মমতাদিই সব। হ্যাঁ, এবারে কি বলুন তো, আমরা বাম জামানা দেখেছি, অনেক অত্যাচার আমরা সহ্য করেছি। আমার বাপের বাড়িতে, আমার বাবা যেহেতু কংগ্রেস করতো, পুরো বাড়ি বোম মেরে তছনছ করে দিয়েছিল আমাদের বাড়ি। আমরা তখন ছোটো ছোটো, আমি কলেজে পড়তাম, কলেজ থেকে আমায় তুলে আনা হয়েছিল। আমার খুড়তুতো ভাই বোনগুলো তখন বয়স ছিল 2.5, 3, 4, তাদেরকে স্কুল থেকে তুলে এনেছিল, আমরা বাড়ি ঢুকতে পারিনি। তারপরে আমার বড় মামা দিনে দুপুরে মার্ডার হয়েছে সিপিএম আমলে। তাই সিপিএম আমলে আমরা প্রচুর অত্যাচার দেখেছি, কিন্তু বিজেপির অত্যাচার আমরা এখনও দেখিনি যে ওনারা ক্ষমতা এলে কী অত্যাচার করবে। কিন্তু পুরো পারিপার্শ্বিক ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো আছে, সেইগুলোর দিকে তাকিয়ে আপনাদের বলছি, বামরাও এত অত্যাচার করেনি যেটা ওরা এসে করবে। তাই জন্য আমার ওইসব কাটামাটা কাউকে মনে হয় না। আমার মনে হয় মমতা দিয়ে আছে, মানুষ তার উপর ভরসা করে। যদি সত্যি সত্যি আপনি বলেন একটা বলতেই হবে, তাহলে বিজেপি অবশ্যই। তাহলে আপনি ব্যবধান বাড়ানোর লড়াই লড়ছেন? আমি ব্যবধান বাড়ানোর লড়াই লড়ছি। কিন্তু আপনি এত নারী করছেন, নারী সুরক্ষা করছেন, কিন্তু মোদী সরকার তো নারী সুরক্ষা মানে বিলটা আনলেও আপনারা তো সমর্থনই করলেন। ওই বিলের মধ্যে যেটা 33% মহিলাদের দেবে বলেছে, মমতাদি আমাদের এখানে 41%, 45%, 50% বহুদিন আগেই চালু করে দিয়েছে। মোদির বিলের ওপরে নির্ভর করে মমতাদি এখানে করেনি। দ্বিতীয় কথা হলো, ওরা এই বিলটার মানে করার মধ্য দিয়ে মানে বিলটা এনে ওরা করতে চাইছিল যেটা, সেটা হলো ওরা ধরুন আমাদের 542টা সিট লোকসভায়, ওরা সেটা প্রায় 850 সিটে নিয়ে চলে যাচ্ছিল। ওরা এমনভাবে ভাগ করতো ভারতবর্ষটাকে যে যেগুলো ওদের, সেগুলোকেই ওরা সেইভাবে সাজাতো যাতে বিরোধীরা আর কোনোদিনও মানে সেন্ট্রালে না আসতে পারে। দেখুন ওনারা চালাক, ওনাদের থেকে বেশি চালাক মমতা ব্যানার্জি। আর এই যে ধরেছে ব্যাপারটা, কিন্তু মমতাদিই ধরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ সকলকে কিন্তু মমতাদিই বুঝিয়েছে ওরা এটা চাইছে। অতএব কোনোভাবেই এই বিল পাস করতে দেওয়া যাবে না। যখন এই বিলটা বাতিল হয়ে গেল, ওরা জিততে পারলো না, প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়কে উইশ করেছে এবং বলেছে যে আপনার জন্যই বিলটা আমরা ঠিক জানতে পারলাম যে ওরা কী চালাকি করতে চাইছিল। ওদের চালাকিটা বেসিক্যালি ধরা পড়ে গেল। বিলে কিচ্ছু নেই, ওরা 33% মহিলা করছে। এই 33% থেকে অনেক বেশি শতাংশ মহিলা মমতাদি পৌরসভায় রেখেছে, বিধানসভায় রেখেছে, লোকসভায় পাঠিয়েছে। লোকসভার হিসেবে আমাদের 41% মহিলা সাংসদ ওখানে আছে। একদম সত্যি শেষ প্রচারে কি মানে শোভন চট্টোপাধ্যায়কে পাবো আমরা? শোভন দেখেছেন এখন অবধি? দেখিনি, তাই বলছি। 1 মাস ধরে যে প্রচার চলছে,
কোনো জায়গায় কেউ ওনাকে বক্তা হিসাবে নিয়ে গেছে বা ওনাকে টিকিট দেওয়া হয়েছে বা উনি বেরিয়ে কারোর হয়ে রোড শো করছে দেখেছেন? অতএব আর 7 দিন বাকি আছে, এই প্রশ্ন না তোলাই ভালো। দেখুন, যদি দল চাইতো ওনাকে নিয়ে প্রচার করাতে নিশ্চয়ই করাতো, বা উনিও যদি চাইতেন যে প্রচার করবেন কারোর হয়ে, করতেই পারতেন। উনিও চায়নি, দলও চায়নি, উনি ঘরে বসে আছেন, যেটা আমার কাছে অবশ্যই একটা দুর্ভাগ্য মনে হয় যে একটা পলিটিশিয়ান, এত বড় পলিটিশিয়ান, মেয়র ছিল, 3টে দপ্তরের মন্ত্রী ছিল, আর ওনাকে আমি উঠতে দেখেছি একদম কাউন্সিলর থেকে। যখন আমি বিয়ে করি শুধু কাউন্সিলর ছিল, তারপরে 3টে দপ্তরের মন্ত্রী, মেয়র ছিল, লাস্ট যখন চলে গেল আমাদের বাড়ি থেকে। তো দুর্ভাগ্য লাগে যে অনেকগুলো ইলেকশন তো উনি এখানে ছিলেন, তখন দেখেছি সারাদিন বিজি দৌড়চ্ছে, আর আমিও রান্না বান্না করছি, সবাইকে খেতে দিচ্ছি, সব পেছন থেকে সামলাচ্ছি। সেই মানুষটা আজকে একদম ঘরে বসে, আর আমি আজকে প্রচারের জন্য প্রার্থী হিসাবে দৌড়চ্ছি। এটা ভাববেন না যে আমার খুব ভালো লাগার জায়গা যে আমি প্রার্থী হয়ে উনি আর কিছু করছেন না, আমি সব করছি। আমারও একটা দুঃখের জায়গা যে এরকম একটা পলিটিশিয়ান হারিয়ে গেল তৃণমূল থেকে। না, এই প্রশ্নটা এই জন্যই করা, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার যে সংগঠনটা শোভনবাবু যেভাবে চিনতেন, হাতুর তালের মতো চিনতেন, যে সময় কোথাও ক্ষমতা নেই, সাউথ চব্বিশ পরগনা উঠে আসছে শোভনবাবুর নেতৃত্বে, সেই যে ক্ষমতাটা মানে বা সেই দক্ষতাটা কোথাও কি আপনি কাজে লাগাতে পারতেন, সেই জন্যই প্রশ্নটা করা। আমি কেন কাজে লাগাতাম? আমি দক্ষিণ চব্বিশ পরগনার কোনো পদেই নেই, বা আমি দক্ষিণ চব্বিশ পরগনার, হ্যাঁ এই দেখুন, বেহালা পূর্ব পশ্চিমকে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ধরা হয়, কিন্তু এটা পুরোটাই কলকাতা ঘেঁষা, একদম কলকাতারই। অতএব দক্ষিণ চব্বিশ পরগনা আমার কোনো কাজ নেই, আমি ওখানে কোনো কাজও করতে যাই না, কোনো সাংগঠনিক পদে নেই। তবে হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা শোভনদা অনেক দিন সভাপতি ছিল, পরবর্তীকালে কলকাতারও সভাপতি হয়েছিল, 2টো জেলার সভাপতিত্ব উনি সামলাতেন। তাই বলছি যে শুধু মানে প্রশাসনিক নয়, প্রশাসনিক এবং সাংগঠনিক 2টো পদই ওনার এত উজ্জ্বল ছিল যে একটা মানুষ কী করে এত বোকা হতে পারে। আর শোভনদা বোকা ছিল না এটুকু শিওর, তাহলে এত মেয়র টেয়র হয়ে যেত না। মানে উনি কী করে, কোথায়, কী ঘোরে, কীভাবে নিজেকে হারিয়ে ফেললেন, খারাপ লাগে এটা। বেশ, একটা প্রশ্ন উঠছে, নাকি 26-এ শোনা যাচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী হতে পারেন, বিজেপি বলছে। দেখুন, বিজেপির কথা আর ব্যাঙের মাথা, ওই বাচ্চারা বলে তাই বললাম, বিজেপির কথা ব্যাঙের মাথা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই লড়াই করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ রেখে লড়াই করছি। বাংলার মানুষ ভোটটাও দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে তারপরে মুখ বদলে গেল, মমতা দিয়ে হবে না, অভিষেক হবে, আমরা তো বাংলার মানুষের কাছে মিথ্যেবাদী হয়ে যাব। আর অভিষেক নিজে বলেছে ও যতদিন মমতাদি বেঁচে থাকবে বা সক্রিয় রাজনীতিতে থাকবে, হয় না অনেক সময় অসুস্থও তো হয়ে যেতে পারে, সক্রিয় রাজনীতিতে থাকবে, ও কোনো দিনও বাংলার মুখ্যমন্ত্রী হবে না, দিদিই করবে। এবং ও বাংলার কোনো মন্ত্রিত্বও কখনো চায় না। ও সেন্ট্রালে যায়, ও ডায়মন্ড হারবারটাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছে, ডায়মন্ড হারবার থেকে 7 লাখ ভোটে প্রায় 7 লাখেরও বেশি ভোটে জিতেছে। অভিষেকের এরকম কোনো মনোভাবই নেই যে জিতবো, যে তারপরে আমি দিদিকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব। বাংলার মানুষ মানবে কেন? বাংলার মানুষ তৃণমূলকে মিথ্যেবাদী ভাববে যে বললো মমতাদি মুখ্যমন্ত্রী হয়ে গেল অভিষেক, পরে 5 বছর পর তো আমাদের আবার। বিজেপি তাহলে কেন বলছে প্রচারে আনছে? বিজেপি তো সব মিথ্যে কথা বলছে, আপনাদের বোঝাতে পারছি না আমি। আপনি বলুন তো, আমি যে মহিলা, আমি যে বেহালা পূর্বে চালালাম, আমাকে মস্তান মনে হয়? আমি মস্তানি করি? কোনো জায়গায় আমার জন্য বিশাল গণ্ডগোল কিছু হয়েছে? আজকে ওরা 800 জনের একটা নামের লিস্ট বার করেছে যারা ট্রাভেল মেকার, যারা ভোটের সময় ট্রাভেল দিতে পারে, তার মধ্যে আমার নাম আছে, তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি, ট্রাভেল মেকার। আমি যদি মস্তানি করতাম তো বেহালা পূর্বে 5 বছর গণ্ডগোল দাঙ্গা করে। ওরা আসলে কী বলুন তো, ভয় পাচ্ছে তাদেরই যারা তৃণমূলের একনিষ্ঠ লড়াই দিয়ে যাচ্ছে। ওরা তো বেহালা পূর্ব পশ্চিমে চাইছে, ওরা জানে রত্না চ্যাটার্জি বেহালা পশ্চিমে আছে, এখানে আমাদের জেতা কোনোভাবেই সম্ভব না। তাই রত্নাদিকে কোনোভাবে যদি আটকে দেওয়া যায়, অ্যারেস্ট করিয়ে দেওয়া যায়, থানায় তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখা যায়, তাহলে হয়তো আমরা, কিন্তু আমি চলে যাব থানায়, আমার কর্মীরা কিন্তু থেকে যাবে, তারা সেদিনটা ঠিক বুঝে নেবে। আর মানুষও বুঝবে যে রত্না চ্যাটার্জিকে আটকানোর জন্য বিজেপি কী পদক্ষেপ নিল। তাতে ওদের যাও বা আরও 2-3% ভোট বেশি পেত, আমাকে আটকালে আরও 10% ভোট ওদের কমবে। এই বোকামিটা যদি ওরা করে থাকে, এই ভাঙচুরের ঘটনাটা কি কত প্রভাব পড়বে?
কোনো দেখুন এই তো মমতাদির ওখানেও তো ভাঙচুর নিয়ে হয়েছে। এটা পশ্চিমবঙ্গে যবে থেকে ইলেকশন হচ্ছে, আমরা দেয়াল লিখলে ওরা মুছে দিচ্ছে, ওরা দেয়াল লিখলে আমরা মুছে দিচ্ছি, ওরা ফেস্টুন লাগলে আমরা ফেস্টুন লাগালে ওরা ছিঁড়ে দিচ্ছে, ওরা ফেস্টুন লাগলে, এইটা তো একটা উৎসবেরই অঙ্গ ধরতে পারেন। আজকে বিজেপি এত নোংরামি করছে, আর সেই দিনের গণ্ডগোলটা আমি মিডিয়াকেও দোষারোপ করব। মিডিয়াও ওরা কিন্তু শুরু করলো গণ্ডগোল, সেটা কিন্তু মিডিয়া হাইলাইট করলো না। আমরা হঠাৎ করে দৌড়ে গেলাম, বিজেপির সেন্ট্রাল অফিস ভেঙে দিলাম, অকারণ আমি কি পাগল যে আমি ঘরে বসেছিলাম হঠাৎ দৌড়ে গিয়ে ভেঙে দিলাম? ওরা লাইভ করে আমার পোস্টার ছিঁড়েছে, লাইভ করে। তারপরে আমাদের ছেলেরা যখন গেছে, মানে দেখেছে, দেখার পর গেছে যে পুলিশের সঙ্গে ওদের তর্কাতর্কি হচ্ছে ছেঁড়া নিয়ে, তখন আমাদের ছেলেরা গিয়ে ওটাকে বাধা দিয়েছে। আর আমি ওই 10 কিলোমিটারের মধ্যে কোথাও ছিলাম না ভাঙাভাঙিতে। তারপরেও আমার নামে কেস দিয়েছে, যাকে ও রাজনীতি করতে গেলে একটু কেস টেস খেতে হয়, সে নিয়ে ভয় পাই না, আর এর কোনো প্রভাব পড়বেই না। এই প্রথম কি খেলেন কে? মানে রাজনীতি করতে গিয়ে প্রথম খেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেহালা পশ্চিমে গলার কাঁটা বিজেপি, তবে তিনি বেহালা পশ্চিমে ব্যবধান বাড়ার জন্য লড়াইয়ে নেমেছেন। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।